আমি দরজাটা আটকিয়ে শাওয়ারটা ছেড়ে দিয়ে হাতের মুঠোয় কম্বলটাকে খিচে দেয়ালের সাথে হেলান দিয়ে নিজের এতক্ষণের কষ্ট ভারাক্রান্ত হৃদয়টাকে কান্নার আবেশে ভাসিয়ে দিলাম। কেন আমার জীবনটা এমন করে নষ্ট করে দিলেন ভাইয়া? কি করেছি আমি আপনার সাথে? বলে বলে ডুকরে কাঁদতে লাগলাম। চোখের সমস্ত জল পানির সাথে মিশে যাচ্ছে। আজকের এই দিনের জন্য আপনাকে খুব আফসোস করতে হবে, দেখে নিন ভাইয়া। চোখ খুলে চারিদিকে একবার দেখে নিজেকে আবিষ্কার করলাম একটা রুমে। শরীরটা ভীষণ ধরে আছে। চারিদিকে একবার চোখ ঘুরালাম। রুমটা চিনতে আমার অসুবিধা হয়নি। উঠে বসতে চাইলাম, কিন্তু শরীরের ব্যথায় অক্ষম হলাম। এরই মধ্যে দরজা খোলার আওয়াজ পেয়ে পেছনে তাকালাম। জিমিনকে দেখে কেন জানি না হঠাৎ বুকটা আটকে উঠলো আমার। হুকচুকিয়ে উঠলাম আমি। এরই মধ্যে সুগা ভাইয়া, নামজুন চাচা, সাথে মিঙ্গু ভাইয়াও আসলেন। জিমিন আস্তে আস্তে জিজ্ঞেস করলো, কোথায় গিয়েছিলি এমন না বলে? যদি কিছু হয়ে যেত? বলেই জিমিন আমার পাশে বসলো। জানি না কেন এই মুহূর্তে আমার এই বাড়িতে প্রত্যেকটা মানুষকে খুব ভয়ঙ্কর মনে হতে লাগলো। আমি শোয়া থেকে কাঁপতে কাঁপতে উঠে নিজেকে গুটিয়ে নিয়ে কাপা গলায় বললাম, আমার কাছে আসবেন না কেউ, আমি কিচ্ছু করিনি, এখান থেকে চলে যান। তের চোখ জোড়া লাল হয়ে আছে, চোখে পানি ভাসমান, কিন্তু টপকে পড়ছে না। ভীষণ ভয় পেয়ে আছে দেখেই বোঝা যাচ্ছে। মুখের উপর দু হাতে ডেকে মাথাটা খাটের সাথে গোজার চেষ্টা করছে তে। লম্বা চুলগুলো এলোমেলো হয়ে আছে। তের এমন আচরণে হতবাক সবাই। সুগা ভরকে গিয়ে কাছে এসে বলল, তে কি হয়েছে তোর? তে নিজেকে আরেকটু দূরে সরিয়ে বলল, প্লিজ এখান থেকে চলে যান, সত্যি বলছি আমি কিছু করিনি। জিমিন তের একদম কাছে গিয়ে বলল, ভয় পাচ্ছিস? আমি জিমিন, দেখ আমায়, এমন করছিস কেন তে? কি হয়েছে বল? চলে যাও এখান থেকে তোমরা। তের এই অবস্থা দেখে নামজুনের চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ে। বলেছিলাম না তোমাদেরকে, জাংকুক নিশ্চয়ই মেয়েটার উপর অত্যাচার করেছে। আমি দেখেই বুঝেছিলাম, কিন্তু তোমরা তো বিশ্বাস করনি। এখন দেখো কি হয়েছে। আঙ্কেল তেমন কিছুই হয়নি, হয়তো কিছুতে ভয় পেয়ে আছে, ঠিক হয়ে যাবে, একটু টাইম দিন, পরে জিজ্ঞেস করা যাবে। জিমিনের চোখেও পানি। তের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, তে ভয় নেই, কিছু করব না তোকে। আমি জিমিন, দেখ। তে একটু জিমিনের দিকে তাকালো। জিমিন বুঝিয়ে কমল গলায় বলল, শান্ত হ, কিছু করব না তোকে, এখানে আয়। তে ঠাস করে জিমিনকে ঝাপটে ধরে বলল, ওনাকে চলে যেতে বল। আমি কিছু করিনি, সত্যি বলছি, আমাকে কেন শাস্তি দিচ্ছে? বলেই হাউমাউ করে কাঁদতে লাগলো তে। আঙ্কেল এই মুহূর্তে একটুর জন্য সবাই এখান থেকে চলে যান প্লিজ। উনি ভয় পাচ্ছে হয়তো সবাইকে। কি হয়েছে তের? সবাইকে এমন ভয় পাচ্ছে কেন? মিঙ্গু তুই তো এইসবের কম বেশি বুঝিস, বল না কি হয়েছে? উনি হয়তো ভয় পাচ্ছে আমাদের, ওনার সাথে হয়তো ভয়াবহ কিছু হয়েছে, যার ফলে ওটাকে ভুলতে পারছে না। এই ধরনের মানুষ আমি অনেক দেখেছি। হোয়াট? কি বলছিস এসব? জাংকুক তো বললো বাড়ি গিয়েছিল, আসার পথে নাকি মাথা ঘুরে অজ্ঞান হয়েছিল। বললেই ওই ছেলেকে বিশ্বাস করে নিতে হবে? এখন তো আমি নিশ্চিত আমার মেয়েটাকে ওই ছেলে এমন কিছু শাস্তি দিয়েছে, হয়তো খুব মেরেছে। দেখছিস না বললো শাস্তি না দিতে। সুগা কি যেন একটা ভেবে জিমিনকে বলল, তুমি একটু ওর সাথে থাকো, দেখো কিছু বলে কিনা। মিঙ্গু নামজনকে ধরে নিয়ে যায়, সুগাও বেরিয়ে যায়। জিমিন দরজাটা লাগিয়ে দিয়ে এসে তের মাথায় কিছুক্ষণ হাত বুলিয়ে দিয়ে বলল, কিছু খাবি? তে চোখ বন্ধ করে শুয়ে আছে, চুপ করে শান্ত হয়ে। কিছু নিয়ে আসি? লাগবে না। তে স্বাভাবিক কণ্ঠ শুনে জিমিন তের দিকে তাকালো। তে কি হয়েছে বলবি? তে আস্তে ধীরে উঠে বসে বলল, হেল্প করবি? আর কিছু তোর কাছে চাইবো না, একটা আবদার রাখবি? জিমিন তে স্বাভাবিক অবস্থা দেখে খুশিতে বলে উঠল, তুই ঠিক আছিস তে? তখন এমন করছিলি কেন? কোথায় ছিলি কাল? বাড়ি কেন গিয়েছিলি কাউকে না বলে? নাকি ভাইয়া মিথ্যে বলেছে? বল না। তে শান্ত গলায় বলল, আমি তোকে কিছু বলেছি, হেল্প করবি কিনা সেটা বল। কিসের কথা বলছিস রে? কিসের হেল্প লাগবে তোর? এই বাড়ি থেকে পালাতে সাহায্য করবি? হোয়াট? পাগল হয়েছিস? পালিয়ে যাবি কোথায়? যেখানে গেলে একটু বাঁচতে পারবো, নয়তো শান্তিতে মরতে পারবো। পাগল হয়ে গিয়েছিস? কি সব বলছিস তে? ভাইয়া তোকে আবার মেরেছে, এই কারণে বলছিস তাই না? দেখতে ভাইয়া তোকে ভালোবাসে, তাই এইটুকু বলতে তে বলল, অনেক হয়েছে, আর কিছু বলবি? তুই হেল্প না করলে আমি নিজেই চলে যাব। দেখতে
তে পাগলামো করিস না। আর তোর মা বাবার কথা ভুলে যাচ্ছিস তুই? ওনারাও আছে, কি অবস্থা হবে ওনাদের ভেবেছিস? আর ভাইয়ার কাছ থেকে পালিয়ে কোথাও থাকতে পারবি না, সেটা তুইও জানিস। ভাইয়া তোকে খুঁজতে আকাশ পাতাল এক করে হলো বের করে আনবেই। ভাইয়া তোকে পাগলের মতো ভালোবাসে। তে তুই দেখতে পাচ্ছিস না কেন ভাইয়া? তে মুখে বিদ্রুপ হাসি রেখা টেনে বলল, রাইট, বাট হালকা মিস্টেক। পাগলের মতো নয়, সাইকো চিনিস? উনি সেই কাতারের একজন, বাট ভালোবাসা এটা ওনার সাথে যায় না। আর কত প্রমাণ দেখবি? দেখিও তোরা অন্ধ কেন? হোয়াই? দেখতে ভুল করছিস বুঝতে। রুম থেকে বের হয়ে যা, নয়তো ভালো হবে না। একা থাকতে দে। দেখতে তে চেঁচিয়ে বলল, বললাম না কারো কথা শোনার মতো ইচ্ছে আমার নেই। এখন যেটা আমি বলবো সেটাই শুনতে হবে, ওকে? গেট আউট নাও। জিমিন তের ধমকে চমকালো। কখনো তো এমন আচরণ করেনি তে আমার সাথে। আজ কি হলো? তে এবার জিমিনকে এক হাত দিয়ে টেনে খাট থেকে নামিয়ে দিয়ে বলল, কি বলি বুঝিস না? জিমিন আর এক মুহূর্ত না দাঁড়িয়ে থেকে বের হয়ে যায়। জাংকুকের পেছনে কয়েক হাত দূরে 5-6 জন বডিগার্ড ব্ল্যাক জ্যাকেটে হাঁটছে তাল মিলিয়ে। ইউনো প্রায় পাশাপাশি দ্রুত পায়ে জাংকুকের সাথে তাল মিলিয়ে হাঁটছে। উদ্দেশ্য জাংকুকের চেম্বারে যাওয়া। পরনের কোটটা খুলে ইউনোর দিকে ছুঁড়ে মারতেই ইউনো সেটা ক্যাচ করে নেয়। ডিড ইউ নো হু ইট ওয়াজ? ইয়েস বস, আই ওয়ান্ট ফুল ডিটেইলস। আসলে সেদিন ভাবিকে যে ছেলেগুলো আটকিয়েছিল ওরা হানসুইয়ের পাঠানো লোক ছিল। উদ্দেশ্য ছিল ভাবির সাথে আপনার কিসের সম্পর্ক সেটা জানা, পরে ভাবিকে মেরে দেওয়া। জাংকুক ইউনোর কথায় হাঁটা থামিয়ে দু হাতের মুঠি বদ্ধ করে দাঁতে দাঁত পিষিয়ে বলল, হু ইজ হানসুহি? আই উইল কিল হিম। ইউনো জাংকুকের কথা শুনে কাপা গলায় বলল, কেএস ইন্ডাস্ট্রির মালিক। সেদিন যে বিয়ে বাড়িতে দুটো ছেলেকে মেরেছিলেন ওই ছেলে দুটির বড় বোন। প্রতিশোধ নিতে চায়। শুনেছি ওই মহিলার বেশ ভালো ভালো গ্যাংস্টারদের সাথে হাত আছে। জাংকুক বাঁকা হেসে বলল, লেডিস? ও গড, এখন আমার গার্লসদের সাথেও গেম খেলতে হবে? হাউ ফানি। ওটার খবর নিয়েছিস? ইউনো দরজাটা লক করে দিয়ে এসে বলল, স্যার জানতে পেরেছি, কিন্তু এটা এতটাও সহজ নয়। জাংকুক হাত থেকে ফাইলটা এক সাইডে রেখে রক্তিম চোখে তাকায়। ইউনো ভয়ে জড়সড় হয়ে বলল, আসলে আমরা জেনে গিয়েছি এটা এখনো সবিন জানে না। জেনে গেলে সরিয়ে ফেলবেন, তাই কাজটা একটু ধীরভাবে করা উচিত। জাংকুক দাঁত দিয়ে নিচের ঠোঁট কামড়িয়ে ধরে কি যেন একটা ভেবে বলল, আগামীকালের মধ্যে যেন ওরা একদম সুস্থ হয়ে ফিরতে পারে। কিন্তু বস, জাংকুক চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে সবগুলো ফাইলের উপর হাত মেরে ডেভিল হেসে বলল, মুখের উপর কথা বলতে শিখে গিয়েছিস দেখছি। কি করা উচিত এখন তোকে বলতো? ইউনো মাথা ঝুঁকিয়ে নত স্বীকার করে বলল, সরি বস, নেক্সট টাইম হবে না। জাংকুকের হাতে ছোট চাকু, ওটার দিকে তাকিয়ে টেবিলের পাশ কেটে ধীর পায়ে আস্তে আস্তে বলল, এত বছর ধরে আছিস তবুও চেনা হলো না আমায়? ইউনো বুঝলো এই বুঝি প্রাণটা যাবে। জাংকুক ইউনোর কাছে এসে বাম হাতটা ধরে ছোট চাকু দিয়ে শিরাটার একটু উপর আস্তে ধীরে লিখতে শুরু করলো, লুজার। ইউনো চিৎকার করছে না, চোখ বন্ধ করে পানি জড়িয়ে যাচ্ছে, আর শরীর থেকে ঘাম সবেগে বেরিয়ে পড়ছে। ঠিক পানিতে ভিজে আছে মনে হচ্ছে, চোখ মুখ লাল হয়ে গেছে। জাংকুক কিঞ্চিত রক্তমাখা চাকুটা ইউনোর সেই হাতে ধরিয়ে দিয়ে বলল, এখন ঠিক আছে তাই না? ইউনো চোখ মিলে প্রথম লেখাটার দিকে তাকায়। ফর্সা তোকে চোখ লাল হয়ে যাওয়াটা ঠিক বেমানান লাগছে ইউনোকে। জাংকুক তাচ্ছিলের হাসি টেনে পাশ থেকে কোটটা নিয়ে বের হয়ে যেতে নেয়। আবারও কিছু একটা মনে করে ফিরে এসে বলল, সন্ধ্যার মধ্যে সকল কোম্পানির প্রত্যেক স্মেলের পারফিউম হাজির করবি, দেন আমাকে ইমেল করবি, ওকে? আমি ঠিক সন্ধ্যায় এসে চেক করব। এর নড়চড় হলে কি হবে বুঝতে পারছিস? ইউনো ভাঙা গলায় জানায়, ওকে। জাংকুক দরজার কাছে গিয়ে একটু আওয়াজ করে বলল, ফার্স্ট এড বক্স আছে, বাম দিকে দেখ। ইউনো আগে থেকেই জাংকুকের এই ভয়ঙ্কর রূপটার সাথে পরিচিত, কিন্তু কি বলবে সে তাকে, যে অসহায় মুহূর্তে তাকে বাঁচার আশ্বাস দিয়েছিল, যে তাকে করুণ মুহূর্তে আশ্রয় দিয়েছিল, যে হাজারটা বিপদ থেকে বাঁচিয়েছিল তাকে। আজকের মতো কখনো এমন ব্যবহার করেনি তার সাথে জাংকুক, কিন্তু এমন যখন করেছে নিশ্চিত মাথা গরম আছে জাংকুকের এখন কিছু নিয়ে, যেটা ওর উপর মিটিয়েছে। এটা বুঝতে ইউনোর অসুবিধা হয়নি। হয়তো ভাবির সাথে আবারও কিছু হয়েছে, না হয় ভাবি আবারও ভুল করেছে। যতবার ভুল করে ততবারই তো কাউকে না কাউকে অফিসে এসে শাস্তি দিবেই। এটা তো আজ নতুন না, সেই থেকে এটা লক্ষ্য করেছে ইউনো যেদিন থেকে তের কথা জেনেছে। ঠিক সন্ধ্যাবেলা জাংকুক আসে।
ইউনো এক হাত অপর হাতে ধরে চুপ করে দাঁড়িয়ে আছে। একজন লোক সবগুলো ক্যাপ খুলে দিচ্ছে আর জাংকুক এক এক করে সেগুলোর ঘ্রাণ শুকছে। প্রায় 1.5 ঘন্টা যাবত এখানে বসে জাংকুক একই কাজ করে যাচ্ছে। হঠাৎ করে হাতে হালকা পিঙ্ক রঙের একটা পারফিউম হাতে নিয়ে বলে উঠলো, ইয়েস এটাই। ইউনো জাংকুকের দিকে তাকায়। এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে বোরিং হচ্ছিল বেচারা। এটার কোম্পানিতে গিয়ে খোঁজ নে কারা কারা ইউজ করে। 1 থেকে 1.5 বছরের মধ্যে যারা যারা এটা নিয়েছে সবার নামের লিস্ট চাই কালকের মধ্যেই। ইউনো কিছুটা নয় অনেকটাই অবাক হয়, কিন্তু জিজ্ঞেস করার সাহস নেই। কি করবে এটা দিয়ে? পারফিউম নিয়ে আবার কি হলো? জাংকুক আর কিছু না বলে চুপ করে বেরিয়ে যায়। ইউনো পিছন পিছন যায়। ড্রাইভ তো তাকেই করতে হবে। দুপুরে হাতের জন্য যায়নি। জাংকুকও কিছু বলেনি সেটা নিয়ে, কিন্তু এখন আবার না গেলে নিশ্চয়ই কপালটা পুড়তে হবে এবার। তাই দৌড়ে জাংকুকের আগে গিয়ে গাড়িতে ওঠে। জাংকুক এসে গাড়িতে ইউনোকে দেখে কপাল কুঁচকে বলল, পেছনে বস। বস, আসলে দুপুরে হাতের জন্য। কি বললাম শুনিসনি? পেছনে বস। ইউনো জাংকুকের ধমক খেয়ে পিছনে গিয়ে বসে। নিশ্চয় জরুরি কোথাও যাবে। কিন্তু কিছুক্ষণ পর ইউনোর ভাবনা পাল্টে যায়। জাংকুক গাড়িটা নিয়ে ঠিক ইউনোর বাসার সামনে এসে থামিয়ে বলল, গো। ইউনো অবাক হয়, এই প্রথমবার তার বাড়িতে এসেছে। ইউনো নেমে একটু হেসে জাংকুকের সামনে গিয়ে বলতে লাগলো, স্যার আসুন না। আমার কথা শেষ করার আগে জাংকুক গাড়ি স্টার্ট দিয়ে চোখের পলকে অনেকটা দূরে চলে যায়। ইউনো অবাক চোখে তাকিয়ে থাকে। জাংকুক অবশ্য খানিকটা এমন সেটা তার অজানা নয়। জাংকুক বাসায় ঢুকে সোজা উপরের দিকে যায়। পেছন থেকে আরে বলে উঠলো, তোমার জন্য আমার বাড়ির দরজা বন্ধ হয়ে গিয়েছে। তুমি তোমার আস্তানায় ফিরে যাও। এই বাড়িতে কোনো পশু জানোয়ারের ঠাঁই আমি আর একটি প্রহরের জন্য দেখতে চাই না, আর না চাই তোমার ছায়াটুকুও দেখতে। জাংকুক বিরক্তিকর দৃষ্টি যে পেছনে ফিরে আরেমের দিকে তাকায়। এখন শান্তি হয়েছিস? গতকাল একবারের জন্য বলিসনি কি করেছিস তের সাথে। মেয়েটার অবস্থা কি হয়েছিল তুই জানিস? সত্যি করে বলতো কি করেছিস ওর সাথে। কালকের কথা ছাড়ো সুগা, আজ আবার মেয়েটাকে কি করেছে সেটা জানতে চাও? আমি ওই অর্ধপশু ছেলের সাথে কথা বলতে চাচ্ছি না। সোজা ভাবে বলে দিতে বলো মামুনিকে কি করেছে, নয়তো আজকের পর কেউ আমার সন্তান ছিল সেটাও ভুলে যাব আমি। জিমিন শুধু ভীত সন্ত্রস্ত হয়ে দাঁড়িয়ে দেখে যাচ্ছে। তার অজানা নয় তে নিশ্চিত পালিয়েছে, কিন্তু এর কথা যদি বলে দেয় তাহলে নিশ্চয়ই ভাইয়া কিছু করে বসবে, আর তেকে খুঁজে পেলে তীব্র থেকে তীব্র হবে। আমি নিশ্চিত তে এমন কোথাও যাবে যেখানে গেলে তার বিপদ হবে না। কিন্তু এভাবে চলে যাওয়াটা খুবই হতাশাজনক। দুপুরে তো বুঝালো অনেক, কিন্তু উল্টো কথা শুনিয়ে দিল। জাংকুক কপাল কুঁচকে বলল, যে যেটা যোগ্য ওটাই করেছি। এতে কারো কিছু বলার থাকলে বলো, তাতে আমার কিছু যায় আসে না। বউ আমার, যা ইচ্ছা আমিই করব। আপাতত কেউ বাড়াবাড়িতে না গেলেই চলবে। দেখ জাংকুক, তের অবস্থা খুব ক্রিটিক্যাল। যা করেছিস সব বাদ দিলাম, কিন্তু মেয়েটার কথা তো একটু ভাব। কোথায় নিয়ে রেখেছিস আজ বল না। সুগার কথাটা যেন জাংকুকের মাথায় বজ্রপাত ফেললো। আজকের কথা কেন বলছে? কি বলতে চাচ্ছিস? না বোঝার মতো কিছু বলেছি কি? কখন এসে নিয়ে গেলি? আজ তো সবাই আমরা বাসায় ছিলাম। কি করেছিস ওর সাথে? দেখ এবার কিন্তু সত্যি বাড়াবাড়ি করছিস। জাংকুকের রাগটা যেন গা চড়া দিয়ে উঠলো। এক মুহূর্ত দেরি না করে সোজা উপরে উঠে গিয়ে তের রুমে গেল। ওয়াশরুম, বারান্দা সবকিছু দেখলো, কিন্তু কোথাও দেখলো না। হাতের মুঠো শক্ত হয়ে আসলো। সব সময় এই মেয়ের বাড়াবাড়ি, একবার পেয়ে নেই তারপর কি হাল করব বুঝে উঠতে পারবি না। পালানোর চিন্তা সারা জীবনের মতো মাথা থেকে বেরিয়ে যাবে। উপর থেকে দ্রুত পায়ে নামে জাংকুকের অবস্থা দেখেই বোঝা যাচ্ছে নিশ্চিত রেগে আছে। জিমিন ভয়ে কাঁপাকাঁপি শুরু করে দিয়েছে অলরেডি। কোথায় যাচ্ছিস? তের কাছে। শোন, লাস্ট বলে দিচ্ছি, ওর গায়ে যদি হাত লাগাস আর একবার, আমার চেয়ে খারাপ কেউ হবে না জাংকুক। ও এখনো ছোট, তুই ওর সাথে। সুগার কথা শেষ না করতে দিয়ে জাংকুক হন হন করে বেরিয়ে গিয়ে আবার ফিরে আসে জিমিনের সামনে গিয়ে বলল, পালিয়েছে তাই না? জিমিনের বুক ধুকপুক করছে। জাংকুক আবারও গর্জে উঠে বলল,
আনসার মি, কোথায় গিয়েছে ও? একবার পেলে হাত পা কেটে ওটাকে কবর দিয়ে আসবো। জিমিনকে জিজ্ঞেস করতে দেখে সুগা অবাক হয়ে কিছু বলতে যায়, তার আগেই জিমিন গদগদ করে চোখ বন্ধ করে বলে দেয়, আমাকে বলেছিল পালাবে, কিন্তু আমি নিষেধ করেছিলাম। তারপর আর কিছু জানি না। কখন গিয়েছে, কোথায় গিয়েছে? জাঙ্কুকের গায়ের কোটটা শরীর থেকে খুলে ছুঁড়ে ফেলে ফ্লোরে। মুহূর্তের মধ্যেই জাঙ্কুক বেরিয়ে যায়। মা, তুমি আমাদের বলনি কেন? তে কোথায় গিয়েছে? ও পালাবে কেন? কি হয়েছে? সুগা জিমিনের সামনে এসে বলল, কেন বলিসনি আগে? কত দেরি করে ফেললি? বলে জিমিনের ডান হাতের বাহু ধরে ধাক্কা দিয়ে ফেলে দেয়। কি বলেছে আর তে? সত্যি করে বল, কোথায় গিয়েছে? নিশ্চিত তুই জানিস? তে যেহেতু বলেছে পালাবে, কারণটাও নিশ্চয়ই বলে গিয়েছে। বিশ্বাস করো ভাইয়া, কিছুই বলেনি। আর আমি তেকে বুঝিয়েছি অনেক, কিন্তু আমার সাথে খারাপ ব্যবহার করেছে। তবে এইটুকু বুঝেছি, ওর যাওয়ার কারণটা জাঙ্কুক ভাইয়ার অতিরিক্ত অত্যাচারে অতিষ্ঠ হয়ে গিয়েছে। বলেছিল অন্তত শান্তি মতো একটু বাঁচতে চায় এসব থেকে। সুগার মাথায় যেন বাজ পড়েছে। নিশ্চয়ই মেয়েটার সাথে ওই জাঙ্কুক অনেক বাজে ব্যবহার করেছে, যেটা নিতে পারেনি। আরএম আর এক মুহূর্ত না দাঁড়িয়ে সুগাকে নিয়ে বেরিয়ে পড়লেন ডেকে খোঁজার উদ্দেশ্যে। তের পরনে একটা সুতির রাউন্ড জামা, মাথায় ওড়না দিয়ে ঢেকে এক হাতে ফেসের ওপর ওড়নাটা ধরে অজানা কোনো গন্তব্যের আশায় দ্রুত দৌড়াচ্ছে। জীবন বাড়ির সীমানা পেরিয়ে কয়েক মাইল শুধু দৌড়ে এসেছে, কারণ একটাই, নিশ্চিত যখন ওই সাইকোটা জানতে পারবে, কোনো কিছু বাকি রাখবে না খোঁজার। সব গাড়ি ট্রাফিক করে আটকে দিয়ে চেক করবে নিশ্চিত। আর যদি একবার আবার ওনার জীবনে ফিরে যেতে হয়, তবে জীবনটা যে নরকে পরিণত হবে এক ফোঁটাও সন্দেহ নেই। নিজের মাফিয়াগিরি দিয়ে ওকে তিলে তিলে শেষ করবে। কিন্তু এত ক্ষোভ কেন আমার ওপর ওনার? এতটাই ঘৃণা কেন ওনার চোখে? তবে ভালোবাসার বিকাশ কেন ঘটিয়েছিল এইটুকু সাদামাটা মনটায়? আমি তো বলিনি। তবে এতটা করেও কেন আজ আমি ওনার চোখে এতটা নিচে? এসব ভাবতে ভাবতে কখন যে অচেনা ঘন আধার রাত্রিতে জঙ্গলে এসে পড়েছে খেয়ালই করেনি তে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, এই জঙ্গলের ভেতরেও প্রায় কয়েকটা লাইটার আছে। আচ্ছা, ডাকাত নেই তো আবার এই জঙ্গলে? একটা গাছের সাথে বাড়ি খেয়ে 2 কদম পিছিয়ে গেল ওহ শব্দ করে তখন তের হুঁশ আসে। কপালে ব্যথার জায়গায় ঘষতে ঘষতে চারদিকটা একবার দেখে নিয়ে ভয়ে কাপা গলায় বলতে লাগলো, চেয়েছিলাম তো এমন জায়গায় আসতে, কিন্তু এখন ভয় লাগছে কেন? তে টিপ টিপ পায়ে সামনে এগোচ্ছে। হঠাৎ করে কেউ পেছন থেকে তের হাত ঝাপটে ধরে বলল, আরে আর সামনে যেও না, ওদিকে বিশাল নদী আছে। তে ভয়ে আটকে উঠে, কিন্তু গলাটা পরিচিত মনে হচ্ছে। তের মাথা থেকে বাতাসে ওড়নাটা পড়ে যায়। শুকনো গলাটা ঢোক গিলে ভিজিয়ে পেছনে তাকায়। কাই ভাইয়া, আপনি? ছেড়ে দিন আমায়, আমি যাব না ওই বাড়ি, প্লিজ যেতে দিন। কাই স্মিত হেসে বলল, তুমি চাইলেও আর যেতে পারবে না ওই বাড়ি। মানে? যেখানে তোমাকে কষ্ট দেওয়া হয় সেখানে আবার যেতে চাও? তুমি যেতে চাইলেও আমি কিন্তু তোমাকে ওই মাফিয়ার হাতে আর পড়তে দেব না। সত্যি বলছেন ভাইয়া? আমাকে হেল্প করবেন আপনি? কেন করব না? এত দূর অবধি এসে পিছিয়ে যাওয়ার মতো ছেলে আমি নই। তে না বোঝার মতো করে দৃষ্টি ফেলে কায়ের চোখে। তুমি বুঝবে না, ওই বাড়ি না ফিরতে চাও, তবে আমার সাথে আসতে পারো, হেল্প করব। আপনার সাথে গেলে নিশ্চয়ই আপনাদের বাড়ি নিয়ে যাবেন, তখন তো এক মুহূর্তও লাগবে না ওই সাইকোটার হাতে পড়তে। আমাদের বাড়ি তো আমি নিজেও সেদিনের পর যাই না, তুমি নিশ্চিত থাকতে পারো নিরাপত্তা নিয়ে। সেদিনের কথা মনে আসতেই তে থমকায়। উনি নিজেও তো এক ধরনের ডেভিল বলতে গেলে, কিন্তু জেল থেকে কিভাবে বের হলো? আচ্ছা, সেদিনের প্রতিশোধ নিতে আবার আমাকে নিয়ে যাবে না তো? তে কায়ের হাত থেকে নিজের হাতটা ছাড়িয়ে ভীত গলায় বলল, আপনিও আমাকে মারবেন তাই না? প্রতিশোধ নিবেন, ওই জন্যই হেল্প করার নাম দিচ্ছেন। কাই আবারও হেসে বলল, প্রতিশোধ তোমার থেকে কেন নেব? তুমি কিছু করেছো? তুমি তো কিছু করনি তে। তুমি ঠিক ফুলের মতোই নিষ্পাপ, মায়াবী, উজ্জ্বলতায় ঘেরা তে। আমি তোমার ক্ষতি কখনো চাইবো না, তবে জোর করবো না আসতে। বিশ্বাস না করলে ঠিক আছে, আসতে হবে না আমার সাথে।
কায়ের কথাগুলো তের বুঝতে অসুবিধা হয়নি। কথাগুলো তের পছন্দ হয়েছে, তবে কি বিশ্বাস করে নেব? আর তাছাড়া কোনো উপায় দেখছি না তো আপাতত। আজকের জন্য যাই, পরে না হয় কিছু হলে ওখান থেকে অন্য কোথাও যাওয়া যাবে। না হলে এখন এই রাত্রি যে কোথায় যাব? কাই তের উত্তর না পেলে আবার পেছনে হাঁটা ধরতেই তে বলল, ভাইয়া আমি যাব আপনার সাথে। কাই তের দিকে না ফিরে ওভাবেই ডেভিল একটু হেসে বিড়বিড় করে বলল, জিওন জাঙ্কু, তুই এবার কি করবি ভাই? জানিস আফসোস হচ্ছে তোর জন্য। আজকের এই দিনটার জন্যই অপেক্ষায় ছিলাম। এত কিছু করেছি কি শুধু শুধু? সেদিনের জবাব তুই পাবি। আর কালকে রাতে আমার মায়াবতীকে শাস্তি দেওয়ার ব্যাপারটা তো পরে দেখে নেব মিস্টার মাফিয়া। তে আবারও ডাকলো, ভাইয়া কি হলো? আমি যাব তো, সত্যি বলছি। শুধু আমাকে ওই সাইকো লোকটার কাছ থেকে দূরে রাখবেন বলুন। অমন বিষাদময় ভালোবাসা আমার চাই না। সামনে ফিরে আগের অবস্থায় চেহারা স্বাভাবিক করে বলল, একদম চিন্তা করো না তুমি। তোমাকে প্রোটেক্ট করার সবটা দায়িত্ব আমার।